নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি বলতে এলাম আর্লি সেঞ্চুরি, লেট সেঞ্চুরি। একটা উদাহরণস্বরূপ আমি নিচ্ছি। ধরে নিন আর্লি 20th সেঞ্চুরি টু লেট 20th সেঞ্চুরি। যখন এই 20th সেঞ্চুরি, যখন আমি নিজে পড়াশুনো পড়তাম, তখন আমার মনের মধ্যে যখন সদ্য শুরু করেছি পড়া গ্র্যাজুয়েশনে, তখন এইসব প্রশ্ন অবশ্যই আসেনি। কিন্তু পরে যখন এই ইংরেজি সাহিত্যটিকে নিয়ে আরও হায়ার এডুকেশনের দিকে গেলাম, পোস্ট গ্র্যাজুয়েশনে, তখন অবশ্যই মনের মধ্যে প্রশ্ন এসেছিল, হোয়াট ইজ আর্লি সেঞ্চুরি, লেট সেঞ্চুরি। তো এই আর্লি সেঞ্চুরি, লেট সেঞ্চুরি কেন বলা হয়, এবং আমার মনের মধ্যে এটাও একটা প্রশ্ন আসতো যে এখানে বলছে 20th সেঞ্চুরি। তো তখন ছোট ছিলাম, বুঝতাম না। তো অন্য আবার 5টা মানুষের মতো আমার মনের মধ্যেও এই ধারণাটা এসেছিল যে যখনই 20th সেঞ্চুরির কথা বলা হচ্ছে, বা 19th বা 17th বা যে সেঞ্চুরির কথা বলা হয় না কেন, আমি ধরে নিই যে সেটা তাহলে 17 মানে 17 থেকেই শুরু হবে, আর 20th সেঞ্চুরির কথা বলা হচ্ছে মানে 20th সেঞ্চুরি থেকে 30th আগ অব্দি হবে। কিন্তু আদতে তা নয় বিষয়টা। আমি একটা উদাহরণস্বরূপ বলছি। এখানে আর্লি সেঞ্চুরি আর লেট সেঞ্চুরির মধ্যে যদি আপনারা গুগলে সার্চ করেন, সেক্ষেত্রেও আপনারা এক নয় একাধিক রকমের মতামত পাবেন। গুগলে সার্চ করলে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিয়ে রেখেছেন। তো কেউ বলছেন যে এটা ইংরেজির পিরিয়ডগুলোকে এভাবেই বলা হয় পড়ার সুবিধার্থে, বা মানুষরা তাদের নিজের সুবিধার জন্য এসবকে ভাগ ভাগ করে রেখেছেন, বা বলে এসেছেন, বা পড়ে এসেছেন, বা লিখে এসছেন, তার জন্য আমাদের পরিচিত এভাবে হয়েছে। তাই বোঝার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে এইভাবে আমরা ব্যবহার করি। আবার কখনো কখনো কেউ বলছে যে না, এর পিছনে হয়তো কোনো কারণ আছে বা কোনো লজিক আছে, কিন্তু আদতে প্রকৃত কী সেটা বলা খুব মুশকিল। কারণ অনেক কিছুই আছে যেগুলো নিয়ে একদম এক্স্যাক্ট রিয়ালিটি বা প্রকৃত সত্য কোনটা সেটাকে ধরা বা জানা খুবই মুশকিল। তো এটা আমরা আমাদের পড়াশুনোর সুবিধার্থে যে মাল্টিপল ধরনের বা বিভিন্ন ধরনের মতামত পেয়ে এসেছি, আমিও সেটাই বলছি। তো উদাহরণস্বরূপ বোঝার জন্য একটা বলছি। তো আমারও বোকা প্রশ্ন আসতো মনে যে 20th সেঞ্চুরি মানে 2000 থেকেই স্টার্ট হবে, আদতে তা নয়। যদি কেউ বলে যে 20th সেঞ্চুরির আর্লি, মিডল এবং এন্ড, এটাকে আমরা কিভাবে বলবো? তাহলে 1900 টু 1929 এটাকে বলা হচ্ছে আর্লি 20th সেঞ্চুরি। তারপর মিডল 20th সেঞ্চুরি বলা হচ্ছে 1930 টু 1969, একে বলছি আমরা মিড 20th সেঞ্চুরি। এবং 1970 টু 2000 একে বলা হচ্ছে লেট 20th সেঞ্চুরি। তো বোঝার সুবিধার্থে মানে আমি এই 20th সেঞ্চুরির এক্সাম্পলটা নিলাম। ঠিক এইভাবেই 17th ক্ষেত্রে আসলে 16 থেকে 1700-এর মধ্যেই থাকবে। 15th ক্ষেত্রে আসলে 14 থেকে শুরু হচ্ছে। তো এটাকে নিয়ে আমার মতো বোকা বোকা প্রশ্ন, যারা সদ্য পড়াশোনা শুরু করেছো, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বা ইংরেজিকে নিয়ে বা আরও ভবিষ্যতে পড়তে চাও, জানতে চাও, বুঝতে চাও, এরকম বোকা বোকা প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে। কিন্তু যাতে এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়, ডাউট, তার জন্য আমি এই ভিডিওতে তুলে ধরেছি। এই ভিডিওতে আমি নিয়ে এসেছি কারণ আমি কোথাও খুঁজে পাইনি। তো কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন এসেছে, তাই আমি এটাকে নিয়ে একটু পড়াশুনো করার পর তারপর আমি এই ভিডিওটা বানিয়েছি এবং আপনাদের কাছে নিয়ে এসেছি। যদি আমার মতো কোনো বা স্টুডেন্টের মনে, আমার মতো কোনো ছাত্রীর মনের মধ্যে এরম প্রশ্ন জাগে, সে যেন আমার এই ভিডিওটা দেখে তার মনের ডাউট বা মনের যা কনফিউশন আছে সেগুলো যেন ক্লিয়ার করে নিতে পারে। ঠিক তেমনি আমি ম্যাপ, যেমন আমার আগের যে শর্ট সিরিজ ছিল সেখানে আমি একবার বলেছিলাম ম্যাপের কথা। তো ম্যাপের কথা এবং পুরো হোল ওয়ার্ল্ডে কতগুলো কান্ট্রি আছে এগুলো আমাকে কেউ বলেনি বা আমি কোথাও পাইনি, কিন্তু আমার নিজে পড়তে পড়তে রিয়ালাইজ হয়েছিল যে হ্যাঁ, একদম সাথে সাথে তো অবশ্যই হয়নি, আমি আমার ভিডিওতে আগেই জানিয়ে রেখেছি। তো আমি কেন ম্যাপ দেখার কথা বলেছিলাম, ম্যাপ দেখলে আমাদেরকে আঁকতে হবে না, কিন্তু যখন আমরা একটা ম্যাপ দেখব যে সেই প্রাচীন যুগে, প্রাচীনকালে সেই ওল্ড পিরিয়ড, মিডল পিরিয়ড, তারপর মডার্ন পিরিয়ড, কিভাবে কিভাবে
ডেভেলপ হলো তখন কী ছিল, তাহলে সামান্য একটা ধারণা বা একটা আইডিয়া আমাদের মাথায় নিশ্চয়ই নক করবে। নম্বর 1 আর 2 বলেছি যে ওয়ার্ল্ডে কতগুলো কান্ট্রি আছে সেটা জেনে রাখা, কারণ আমরা যত বড় হতে থাকি তত আমরা আমাদের গোড়ার থেকে ছিটকে যেতে থাকি, তার জন্যই আমাদের অনেক অসুবিধে হয়। বেশি জ্ঞানের কথা বলছি না, কিন্তু না, এগুলো বাস্তব কথা। শুনে কার কি মনে হবে জানি না, কিন্তু এগুলো বাস্তব কথা। এবং বড় হওয়ার পর আমরা বর্তমানে গোটা ভারতবর্ষ তথা অন্যান্য দেশেও ইংরেজি একটা আমাদের ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা। তো ইংরেজি এখন সর্বক্ষেত্রে প্রযোজ্য। তো ইংরেজিকে নিয়েও কিন্তু আমাদের খুব মানে স্পোকেন ইংলিশ শিখি বা বিভিন্ন কোর্স ক্লাসেস অনেক ধরনের উপায় আমরা গ্রহণ করে থাকি, যাতে আমরা মানে ভালোভাবে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি, বা আমাদের সেই ইংলিশ বলে যেন আমরা কোনো জব ইন্টারভিউ ক্র্যাক করতে পারি, বা একটা ভালো কোম্পানি বা কোনো একটা ভালো প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো সেক্টরে যেন একটা ভালো পদে বা পজিশনে কাজ পাই, করতে পারি, তার জন্য আমরা ইংরেজি শিখতে চাই। কিন্তু আমিও ইংরেজি সাহিত্যের ছাত্রী, এবং আমার মাতৃভাষা বাংলা। গোটা ভারতবর্ষে বা তথা গোটা বিশ্বে সবারই নিজস্ব নিজস্ব মাতৃভাষা অবশ্যই আছে। আর ইংরেজি শিখতে না পারলে, ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে না পারলে অনেক কিছু অসুবিধা আমাদেরকে ফেস করতে হয়। কিন্তু আমিও এই ক্ষেত্রটাতেও একটা রিয়েলাইজ করে দেখেছি যে যখন আমরা ছোট ছিলাম, ক্লাস 5-6 থেকে শুরু হয় আমাদের গ্রামার শেখা, তারপর 11-12-এ জোরদারভাবে পড়তে হয়, তারপর গ্র্যাজুয়েশন এমএতে লেভেলটা একটু হলেও চেঞ্জ হয়ে যায়। কিন্তু যত আমরা বড় হতে থাকি তত আমাদের গোড়ার থেকে আমরা ছিটকে ছিটকে মানে যেতে থাকি, আর উপরে উপরে উঠতে থাকি, মানে উপচে পড়ার মতো বা উপরে ওঠার মতো হয়ে যায়, যার জন্য আমাদের আবার যখন আমরা বড় হয়ে যখন আবার আমরা আবার মানে সেই কোনো এক্সাম ক্র্যাক করার জন্য বা কোনো একটা ভালো কিছু চাকরি বা একটা জব বা কিছু একটা ভালো করার জন্য নিজেকে সব রকমভাবে সমৃদ্ধ করতে চাই, তখন ঠিক আবার আমাদের ওই গোড়াটাতে এসেই টাচ করতে হয়, নয় স্পর্শ করতে হয়, নয়তো কিছুই হবে না। কারণ সেই আবার তোমাকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে, বা ম্যাথ ম্যাথের যদি দুর্বল থেকে থাকো, জীবনে চলার পথে ইংরেজি অঙ্ক দুটো বিষয় আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, সমস্ত সাবজেক্টই বিষয়ে জড়িত, কিন্তু কোথাও না কোথাও ইংরেজি আর অঙ্ককে আমরা চাইলেও আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারবো না। কারণ ইংরেজি বিভিন্ন মেডিকেল শপ, কোনো ওষুধের দোকানে যান, হসপিটাল যান, নার্সিংহোম যান, নিজের স্টেটে থাকুন, বাইরের স্টেটে যান, দেশে যান, বিদেশে যান, ঘুরতে যান, ইংলিশে লেখাটা কমন থাকবেই। রাস্তার ডিরেকশন দেখতে হোক, গুগল ম্যাপ খুঁজতে হোক, আর কোনো কিছু চিহ্নিত করতেই হোক। আর নাম্বার 2 ম্যাথ, আমরা কোনো দোকানে কিছু কিনতে গেলেও আমাদেরকে কাউন্টিং ম্যাথমেটিক্স জানতে হবে, যে কত টাকা দিয়ে কি কিনলাম কি না কিনলাম, হিসাবপত্র রাখতে হয়। তো এই দুটো বিষয় আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে আপনাদের মনে প্রশ্ন এখন আসতে পারে যে আমি ইংরেজি সাহিত্য নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করছি, ইংরেজি সাহিত্য আমার বিষয়বস্তু, তাহলে আমি কেন স্পোকেন ইংলিশ, আবার স্পোকেন ইংলিশ থেকে আবার অঙ্কে চলে গেলাম? কারণ এই ভিডিওতে আমি বললাম, কারণ যে এটা সত্যি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই হচ্ছে গিয়ে আমরা যদি এইভাবে আমাদের কেউ বলার থাকে না, গাইড করার থাকে না, তাই হয়তো আমরা গোড়া থেকে ছিটকে যাই, আবার পুনরায় সেই ধাক্কা খেয়ে গোড়াতেই ফিরে আসি, সেই গোড়ার জিনিসগুলোকেই আবার মজবুত করে তুলি, তারপর গিয়ে জীবনে একটা ঠিকঠাক মতো জায়গায় দাঁড়িয়ে যায়। আর যে বা যারা সে নিজের চেষ্টায় হোক, বা তার পরিবার বা তার শিক্ষক শিক্ষিকা বা বন্ধুবান্ধব যার চেষ্টাই হোক, যারা নিজেকে একদম ছোটোবেলার থেকে বড় হওয়া অবধি পড়াশুনোর যে বিভিন্ন ধাপের ধাপ সে নিজেকে ধরে রাখতে পারে, এবং তাড়াতাড়ি কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে জব ইন্টারভিউ ফেস করে চাকরি নিয়ে নিতে পারে যে কোনো সেক্টরে, অবশ্যই তারা পরিশ্রম করে এবং তার ফলেই তারা তাদের ফলটা দেখতে পান। আর তারা খুব কম সংখ্যক লোককেই দেখা যায় যে এই ছোটো থেকে বড় হওয়া অবধি নিজেকে গোড়াটাতে শেকড়টাকে মজবুত করে রাখতে পারে। আর যারা পারে তারা অবশ্যই সাকসেস হয়, তারা নিজের কাজে সফল নিশ্চয়ই হয়। আর যারা হয়তো বিভিন্ন কারণে ছিটকে যায়, কখনো বিভিন্ন কারণেই হতে পারে, সেটা আমি উল্লেখ করে আর বলছি না, কিন্তু যাই হোক, আমি ইংরেজি সাহিত্যের যখন ছাত্রী এবং এই বিষয়ে আমার, তাই আমার মনে হলো ইংরেজি সাহিত্য যখন বলছি তো স্পোকেন ইংলিশের বিষয়টা নিয়েও একটু বলি। তো ঠিক আছে, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, পরবর্তী ভিডিওস দেখতে থাকুন। আর ভালো লাগলে কমেন্ট করুন, যদি কোনো কিছু আমার খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করুন, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের কমেন্ট থেকে আমার পড়ে যদি মনে হয় যে শেখার আছে, অবশ্যই আমি শিখবো। আমি অলরেডি আমার এই চ্যানেলের বলেই দিয়েছি যে আমি এখানে শেখাতে নয়, সবার সঙ্গে মিলেমিশে শিখতে এসেছি। আর
অবশ্যই আমাকে ভালো মন্দ দুটোই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।